মেয়রের দায়িত্ব হস্তান্তরের দাবিতে চলছে ব্লকেট। আইনি জটিলতায় সিদ্ধান্ত নিতে পারছে না সরকার, বললেন উপদেষ্টা। ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠানোর মাধ্যমে তাকে তার মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক। গ্যাজেট জারির পরে এই যে শপথ নিয়ে টালবাহানা এই সরকারের, তাই আজ জনগণ নেমে এসেছে এই শপথের দাবিতে। করিডোর ও বন্দর ব্যবস্থাপনার সিদ্ধান্ত আসতে হবে সংসদ থেকে, বলছে বিএনপি। দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার সুযোগ নেই। নো করিডোর, চট্টগ্রাম বন্দর বিদেশের কাছে দেওয়া যাবে না, সে বিষয়ে সিদ্ধান্ত হবে পার্লামেন্ট। আদালতের মাধ্যমে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া কারাগারে, জুলাই আন্দোলনের শিক্ষার্থী এনামুল হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার। ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন বোনাস দেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। অযৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নামলে ব্যবস্থা। আসছে বাজেটে স্বচ্ছতার সমন্বয়ের অভাব দেখছেন অর্থনীতিবিদ দেবপ্রিয়। সমাধান হচ্ছে না বাজেটের কাঠামোগত সমস্যার। সম্প্রতি পাকিস্তানের হামলায় উল্টো বিপর্যয়ে ভারত এবং 10,000 ঘরবাড়ি বিধ্বস্ত। অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি ঘোষণা। এবং দ্বিতীয় টি-20তে আরব আমিরাতের বিপক্ষে রাতে মাঠে নামবে বাংলাদেশ। জয় দিয়ে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ব্লকআউট কর্মসূচিতে অচল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সোমবার সকাল 10টার আগেই নগরবাসীর ব্যানারে নগর ভবনের প্রধান ফটকের সামনে সড়কে অবস্থান নেয় ইশরাক সমর্থকরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবি জানিয়ে দ্রুত দায়িত্ব হস্তান্তর না হলে আরো কঠোর কর্মচারীর হুঁশিয়ারি দেন তারা। তন্দ্রাতারণ্যকে সঙ্গে নিয়ে মোহাম্মদ সাকিবের রিপোর্ট। নির্বাচনের গেজেট অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ ও দায়িত্ব হস্তান্তরের দাবিতে পঞ্চম দিনের আন্দোলনে তার সমর্থকরা টানা 4 দিন বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির পর সোমবার সকাল থেকেই নগর ভবন ব্লকআউট কর্মসূচি পালন করছেন তারা। নগরবাসীর ব্যানারে সকাল থেকে মিছিল নিয়ে নগর ভবনের সামনে জড়ো হয় রাজধানীর বিভিন্ন এলাকার বিএনপি নেতাকর্মীরা। নগর ভবনের ফটক আটকে দেওয়ার পাশাপাশি ভেতরের বিভিন্ন গেটে তালা ঝুলিয়ে দেয় তারা। আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনের শপথের দাবি জানান আন্দোলনকারীরা। দাবি মেনে নেওয়া না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠানোর মাধ্যমে তাকে তার মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক। তারা তাদের সেবার জন্য আজকে এখানে রাস্তায় দাঁড়িয়েছে এবং তারা অবিলম্বে দাবি করে যে মেয়র ইশরাককে আদালতের রায় যেটা সেটা কার্যকর করা হোক, তাকে শপথ বাক্য পাঠ করানো হোক। আমাদের শপথ গ্রহণ যদি না দেওয়া হয় তাহলে আমরা এর থেকে আরো কঠোর অবস্থানে যাব। আমাদের যা করার আমরা তাই করব দলীয়ভাবে। এই সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও সচিবকে অপসারণের দাবি জানায় ইশরাক সমর্থকরা। ব্লকআউট কর্মসূচির কারণে নগর ভবনে বন্ধ রয়েছে সব ধরনের সেবা কার্যক্রম, বন্ধ রয়েছে সামনের সড়কে যানবাহন চলাচল। ন্যায্য দাবির ক্ষেত্রে জনদুর্ভোগ কিছুটা হলেও স্বীকার করা উচিত, এটুকুই বুঝি। আমি জানি না কি অবস্থা, অবশ্যই দুর্ভোগ হচ্ছে। আমি মনে করতেছি যে এটা যদি তাদের আলাদা কোনো জায়গা থাকতো তাহলে ভালো হইতো। অফিস করার কারণে জনসাধারণের ভোগান্তি হচ্ছে। তাদের যে দাবি আছে সেটার জন্য সাধারণ পাবলিকের যে যাতায়াতের যে রুটগুলো সেগুলো যদি তারা ব্লক না করে সেক্ষেত্রে জনসাধারণের জন্য ভালো হবে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। দর্শক, নগর ভবনের সামনে আছেন সহকর্মী তন্দ্রাতারণ্য, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তন্দ্রা, ব্লকআউট কর্মসূচি নিয়ে কি বলছেন আন্দোলনকারীরা? নগর ভবনের সেবা কার্যক্রম বন্ধ থাকায় সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি রয়েছে জানাবেন। ডানা, সকাল থেকে এখানে কিন্তু নগর ভবনের সামনে দলে দলে মিছিল নিয়ে কিন্তু ধীরে ধীরে এখানে বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারা এখানে এসেছিলেন এবং নগরবাসীর ব্যানারেও কিন্তু আমরা দেখেছি সাধারণ নগরের যারা রয়েছেন সাধারণ জনগণও কিন্তু তারা এখানে এসেছিলেন এবং সকাল থেকে কিন্তু তারা আন্দোলন করছেন এবং তারা পুরো নগর ভবনের সামনে কিন্তু ব্লকআউট কর্মসূচি এবং সকাল থেকে আমরা
স্লোগানে পুরো নগর ভবনের আশেপাশে এলাকা থেকে শুরু করে পুরো নগর ভবনের পুরো এই রোডটিতে কিন্তু আমরা দেখেছি যে আসলে পুরো জায়গাটি জুড়েই হচ্ছে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হচ্ছে এবং স্লোগানে আসলে তারা বলছেন যে আসলে তারা চাচ্ছেন তাদের যে দাবিটা আছে সেটি যেন খুব দ্রুতই আসলে পূরণ করে নেওয়া হয়। এবং কিছুক্ষণ আগে থেকে আমরা দেখেছি যে এখানে শুধু স্লোগানই নয়, এখানে আমরা দেখেছি যে এখানে তারা কিছুটা বলা যায় যে কনসার্টের মতো করে গানের আয়োজন করা হয়েছে এবং এখানে যারা আন্দোলন করতে এসেছে তাদের বিনোদনের জন্যই কিন্তু তারা এই আয়োজনটি করেছে এবং এখন পর্যন্ত কিন্তু এখানে বিভিন্ন ধরনের তারা সঙ্গীত তারা পরিবেশন করে যাচ্ছেন। এবং পাশাপাশি যদি একটু জানিয়ে রাখি যে তাদের যে দাবিটি রয়েছে অর্থাৎ মেয়র হিসেবে ইশরাককে শপথ পাঠ করানোর যে ব্যাপারটি রয়েছে সেটি না করানো পর্যন্ত কিন্তু তারা বলছেন যে আসলে তাদের যে আন্দোলন সেটি চলমান থাকবে এবং তারা বলছেন যে আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আসলে ইশরাকের বিকল্পে আসলে অন্য কেউ নেই, তাই তারা চাচ্ছেন যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব তা ইশরাককে যেন আসলে শপথ পাঠ করানো হয়। এবং তারা বারবার যদি আমি বলে থাকি যে একটা ব্যাপার নিয়েও তারা অনেক বেশি শঙ্কা প্রকাশ করেছে, সেটা হচ্ছে যে কেন এখন পর্যন্ত শপথ পাঠ করানো হচ্ছে না, এটা নিয়েও কিন্তু তারা বিভিন্ন ধরনের শঙ্কা প্রকাশ করছেন এবং তারা বলছেন যে আসলে এই শপথ পাঠ করানোর কথা আরও আগে তাদের করানো উচিত ছিল, যেটি তারা এই সরকার এখন পর্যন্ত করেনি এবং এই নিয়েও কিন্তু জনমনে আসলে শঙ্কার দেখা দিয়েছে। পাশাপাশি যদি আমি একটু বলি যে নগর ভবনের মূল ফটকে কিন্তু গত কয়েকদিন ধরেও 1-2 দিন আগে আমরা দেখেছি আসলে তারা তালা দিয়েছে এবং আজকেও কিন্তু মূল ফটকে আমরা দেখেছি তালা ঝুলছে। এবং পাশাপাশি যদি জানিয়ে রাখি যেহেতু নগর ভবনের সামনের এই সড়কটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা এবং এই রাস্তা দিয়েও কিন্তু অনেক জায়গায় যাতায়াতের একটি পথ সেখান দিয়ে কিন্তু এখানে যেহেতু ব্লকেট কর্মসূচি চলছে সেক্ষেত্রে কিন্তু এখানে জনদুর্ভোগের একটি তৈরি হয়েছে এবং আমরা সাধারণ জনগণ কয়েকজনের সাথে কথা বলে দেখেছি, তারা বলছেন যে আসলে তারা এই ব্লকেট কর্মসূচির কারণে তারা বিপাকেই পড়েছেন এবং তারা চাচ্ছেন যে আসলে যদি এই আন্দোলনটা যত তাড়াতাড়ি যদি শেষ করা যায় তাহলে জনদুর্ভোগ আসলে লাঘব হতো। তো নগর ভবনের সামনে থেকে আসলে এই কনসার্টের মতো করে যে আয়োজন চলছে, বিনোদনের যে ব্যবস্থা রয়েছে, পাশাপাশি স্লোগানে মেয়র ইশরাককে মেয়র হিসেবে মেয়র পদে দেখার জন্য আসলে তাদের যে আন্দোলন চলছে এটি কিন্তু এখন পর্যন্ত বিরাজমান রয়েছে। আমরা জানতে পেরেছি বিকেল 5টার দিকে একটি ব্রিফিং হবে, এর পরবর্তীতে আমরা জানতে পারবো যে সর্বশেষ পরিস্থিতি কি। তবে নগর ভবনের সামনে থেকে এই মুহূর্তে আমার কাছে এই ছিল সর্বশেষ। ডানা। তন্দ্রা, ধন্যবাদ আপনাকে। নগর ভবন এলাকা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। আইনি জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারছে না সরকার। সোমবার সকালে জাতীয় ক্রীড়া পরিষদে এক অনুষ্ঠানে এ কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন, নগর ভবনের সামনে টানা আন্দোলন দুঃখজনক। প্রতিদিন এমন আন্দোলনের কারণে জনভোগান্তি হচ্ছে, নগর ভবনের কার্যক্রম ব্যাহত হচ্ছে। আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বানও জানান উপদেষ্টা। জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বিএনপি জনকল্যাণমূলক সরকার প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় সময় রোববার পশ্চিম লন্ডনের একটি হোটেলে আরাফাত রহমান কোকর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। জানান, আন্তর্জাতিক ক্ষেত্রে খেলাধুলায় যারা দেশের প্রতিনিধিত্ব করবে তাদের দায়িত্ব নেবে রাষ্ট্র। দেশের সব বিভাগে একটি করে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপির প্রতিষ্ঠা করা হবে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে খেলোয়াড় তৈরি করতে সিলেবাসে পরিবর্তন আনা হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে তারেক রহমান বলেন, নির্বাচন মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্রে মতপার্থক্য থাকা স্বাভাবিক উল্লেখ করে তারেক রহমান বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে এগিয়ে যেতে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে গড়ে তুলতে হবে। হাজারো মানুষ গুম হয়েছে, বিএনপির হয়েছে, বিএনপির বাইরে অন্যান্য রাজনৈতিক দল হয়েছে, সাধারণ মানুষ হয়েছে, সাংবাদিকরা হয়েছে। কেন হয়েছে? সেটি হচ্ছে রাজনৈতিক অধিকার, মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য। তো এই যে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে। অন্তর্বর্তী সরকারের কথা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বলেন, কারো ক্ষমতায় যাওয়ার স্বার্থে দেশের রাজনীতি ও অর্থনীতিকে সংগঠিত করার পথ বাধাগ্রস্ত করার সুযোগ নেই। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকের দাবি, করিডোর ও বন্দর ব্যবস্থাপনার সিদ্ধান্ত আসতে হবে সংসদ থেকে। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহতকরণ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা দূরীকরণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ করে 12 দলীয় জোট। আমরা নির্বাচন নিয়ে আপনার পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা চাই। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, অন্তর্বর্তী সরকারের কথা অনুযায়ীও ডিসেম্বরে নির্বাচন হতে কোনো বাধা নেই। নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে বাধাটা কোথায়? আপনারাই যা বলতেছেন তাতেই তো কোনো বাধা নাই। আপনি ক্ষমতায় যাওয়ার স্বার্থে আপনি সংগঠিত হওয়া বা আপনার জোট বানানো ইত্যাদি করার জন্য যে সময়, ওইটা নেওয়ার জন্য গত 17 বছর ধরে যারা তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অধিকার থেকে বঞ্চিত হয়ে আছে, আবার যে তরুণ প্রজন্ম আজ পর্যন্ত ভোটই দিতে পারে নাই, এবং দেশে একটা নির্বাচিত সরকার কায়েম হওয়ার মাধ্যমে দেশের রাজনীতি, দেশের অর্থনীতি, যে সমাজ আরো সংগঠিত এবং সক্ষম হওয়ার যে সুযোগ, সেটা থেকে বঞ্চিত রাখবেন? আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর শীর্ষক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, করিডোর ও বন্দর ব্যবস্থাপনা নিয়ে সিদ্ধান্ত নেওয়া প্রধান উপদেষ্টার কাজ নয়। করিডোর আপনার দায়িত্ব না, এটা আপনার কাজ না, এটা কাজ হলো নির্বাচিত সরকার। আপনি যেরকম আছেন এরকম বহু গুণীজন ব্যক্তি, বহু দক্ষ লোক, পথ চালাবার মতো লোক আছে, বিদেশের হাতে তুলে দেওয়ার কোনো দরকার। ষড়যন্ত্রের কারণেই এখনো অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ দিতে পারেনি বলেও দাবি করেন জয়নুল আবেদিন ফারুক। এই হাসিনার কিছু কিছু দোষর আপনার আশেপাশে এখন বসে আছে, তার প্রমাণ করিডোর, তার প্রমাণ নির্বাচন দেরিতে করা, বিলম্বিত করা, সুনির্দিষ্ট তারিখ না দেওয়া। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে ঘিরে সিলেট বিএনপির রাজনীতিতে চলছে নানা আলোচনা। 17 বছর পর দেশে ফিরে তাকে স্বাগত জানিয়ে সিলেট আনন্দ মিছিলের পর এবার নগর জুড়ে হয়েছে পোস্টারিং। বেনামি এই পোস্টারকে তাকে সিলেট 1 আসনে প্রার্থী হিসেবে দেখতে চাওয়া হয়েছে। এ নিয়ে 1 সপ্তাহ ধরে চলছে নানা জল্পনা কল্পনা। খালেদা আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। হেভিওয়েট প্রার্থীদের আসন সিলেট 1। কথিত আছে এই আসন থেকে যে দলের প্রার্থী পাশ করেন সেই দলই সরকার গঠন করে। হঠাৎই সিলেট নগরীর বিভিন্ন দেয়াল জুড়ে চোখে পড়ছে সিলেটের সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের ছবি সংবলিত পোস্টার। মঙ্গলবার রাত থেকে এসব পোস্টার নগরীর আম্বরখানা, সুবিদ বাজার, মদিনা মার্কেট, পাঠানটুলা সহ ব্যস্ততম বিভিন্ন এলাকার বৈদ্যুতিক খুঁটি আর রাস্তার পাশের দেয়ালগুলোতে সাঁটানো হয়েছে। পোস্টারে ডাক্তার জুবাইদা রহমানকে সিলেট 1 আসনে বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চাওয়ার বার্তা দেওয়া হয়েছে। তবে কে বা কারা এসব পোস্টার সাটিয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। এমনকি সিলেট বিএনপির দায়িত্বশীল নেতারাও বিষয়টি অবগত নন। পোস্টারে জুবাইদা রহমান ছাড়াও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি রয়েছে। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জানান, জিয়া পরিবারের কোনো সদস্য যে কোনো আসনে নির্বাচন করতে পারেন। বাংলাদেশের 300টি সংসদীয় আসনের প্রত্যেকটি আসনের দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের প্রত্যাশা থাকবে যে জিয়া পরিবারের একজন সদস্য এই আসন থেকে নির্বাচন করবে। এটি আসলে কে করেছেন অথবা কারা করেছেন যতক্ষণ না এটি কনফার্ম হওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আসলে মন্তব্য করা যাচ্ছে না। এই কারণে আমরা আসলে এই বিষয়টি সম্পর্কে টোটালি অবগত না। এদিকে বিএনপির সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বলেন, তার মতন রত্নগর্ভাকে যে কেউ প্রার্থী হিসেবে চাইতেই পারেন, এতে এত আলোচনার কিছু নেই। জুবাইদা রহমান আমাদের সিলেটের রত্নগর্ভা সন্তান। এখানে পোস্টার কে করেছে, কারা করেছে সেই বিষয়ে যাওয়ার আগে যে কেউ চাইতেই পারে। আমি মনে করি না, যেভাবে মিডিয়া এই বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে দেখতেছে, যে এটা
এটা তেমন গুরুত্ব সহকারে দেখার বিষয় না। এ ধরনের কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান জেলা বিএনপির নেতারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। জুলাই আন্দোলনে ভাটরা থানার শিক্ষার্থী এনামুল হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী 22 মে দিন ধার্য করেন বিচারক। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আন্দোলন দমনে অর্থের যোগানদাতা ছিলেন ফারিয়া। তবে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন আন্দোলনের সময় বিদেশে ছিলেন তিনি। তারেক মাহমুদ সুজনকে সঙ্গে নিয়ে ইউসুফ ভুঁইয়া রিপোর্ট। সোমবার সকালে কড়া নিরাপত্তায় সিএমএম আদালতে তোলা হয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। পরে ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হক হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আন্দোলন দমনে অর্থের যোগানদাতা হিসেবে ভূমিকা রেখেছেন নুসরাত ফারিয়া। আওয়ামী লীগ ও শেখ হাসিনার আস্থাভাজন হতে শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন তিনি। ফ্যাসিস্টের একজন অন্যতম সহযোগী। গত 15 বছর যারা এই ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছে, তাদের অভিনয়ের মাধ্যমে, নায়ক গানের মাধ্যমে এবং বিভিন্নভাবে ফ্যাসিজম চালিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করেছে, তার মধ্যে সে একজন অন্যতম। তবে আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন নুসরাত ফারিয়া আন্দোলনের সময় বিদেশে ছিলেন। তার সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা বা সদস্য উনি ছিলেন না। এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই, উনি দেশেই ছিলেন না এবং কোনো তথ্য প্রমাণ বা কিছু পুলিশ করতে পারেনি। এদিকে পুলিশ প্রতিবেদন দেওয়া সাপেক্ষে আগামী 22 মে জামিন শুনানির দিন ঠিক করেন বিচারক। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রত করা একটা ঘটনা বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। সোমবার সকালে ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন তিনি। বলেন, সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেফতার করা হবে না বলেও মন্তব্য করেন উপদেষ্টা। রোববার নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। মামলা থাকায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, এই বিষয়ে সংস্কৃতি উপদেষ্টার বক্তব্য ব্যক্তিগত মতামত। সোমবার দুপুরে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এ সময় ঈদের আগেই শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের আহ্বানও জানান উপদেষ্টা। পাশাপাশি অযৌক্তিক দাবিতে কেউ রাস্তায় নামলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। পরে জুলাই আন্দোলনে হত্যা চেষ্টার একটি মামলায় তাকে কারাগারে পাঠায় আদালত। সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঈদুল আজহাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, ঈদুল আজহায় কুরবানির পশু রাস্তায় নামানো যাবে না। বলেন, ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করতে হবে। আপনারা জানেন যে গরুর হাটগুলিতে অনেক সময় একটু শৃঙ্খলাটা অতভাবে থাকে না, বিশৃঙ্খলা হয়ে যায়। এটার জন্য আমরা কতগুলি ইনস্ট্রাকশন দিয়েছি। 1 নাম্বার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে গাড়িগুলি যেটা আছে গরুদের নামাবে, এটা রাস্তা নামাইতে পারবে না, তাদের ভিতরে নিয়ে যেতে হবে। মে মাসের ভিতরে বোনাসটা দিয়ে দিবে, আর বেতনটা 1 থেকে 3 তারিখের ভিতরে তারা বেতনটা পরিশোধ করবে। চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়েও কথা বলেন উপদেষ্টা। অনেকবার বলছি, কেউ যেন ভোগান্তির শিকার না হয়, এই জন্য আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আমরা বলছি, শুধু দুষ্কৃতিকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে, কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে, এই ব্যবস্থা আমরা অবশ্যই নিব। ঈদের আগে ও পরে 3 দিন বাল্ক চলাচল বন্ধ থাকবে, এমনকি রাতেও বাল্ক চলাচল বন্ধ থাকবে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। আগামী বাজেট প্রণয়নে স্বচ্ছতা ও সমন্বয়ের অভাব দেখছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের অর্থনীতি 2025-26 নীতির সংস্কার ও জাতীয় বাজেট বিষয়ে বহুপক্ষীয় অংশীজনের বৈঠকে এই মন্তব্য করেন তিনি। বলেন, বাজেটের আগে যে আলোচনা বা মতামত গ্রহণের একটি পর্ব হওয়া উচিত, তা এই বাজেটে চোখে পড়ছে না। বাজেট ঘোষণার আগে সহযোগিতা নেওয়ার প্রবণতা এবার দেখা যায়নি। বাজেটের কাঠামোগত সমস্যার সমাধানও হচ্ছে না বলে জানান ডক্টর দেবপ্রিয়। প্রফেসর মুস্তাফিজ, আপনারা এই যে 16 বিলিয়ন
বাজেটের যে কাঠামোগত সমস্যা, যে ঐতিহাসিক সমস্যাগুলো, এগুলি কিন্তু সমাধান হচ্ছে না। এবং বাজেটের ভিতরে গরিব মানুষের পক্ষে নেওয়ার ক্ষেত্রে যে সমস্ত পদক্ষেপগুলো আমরা প্রত্যাশা করি, যে অ্যান্টি ইকুইটি বায়াস যেটা আছে সেইটা থেকে বের হয়ে আসা, সেইটা তো আমরা দেখছি না। রাজশাহীর বড়াল নদীতে পানি প্রবাহ বাড়াতে স্লুইস গেট অপসারণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রুজানা হাসান। সোমবার সকালে নদী পরিদর্শনে গিয়ে তিনি বলেন, বড়ালের উৎসমুখে পানি যাতে সব সময় পানি থাকে সেই ব্যবস্থা করা হবে। কাজী শাহেদের রিপোর্ট। বড়াল নদীর পানি শূন্যতার সঙ্গে পরিবর্তিত হয়েছে নদী পাড়ের বাসিন্দাদের জীবন জীবিকা। জেলে পেশা এখন শূন্যের কোটায়, সেচের পানির অভাবে কৃষিতেও নেমে এসেছে দুর্ভোগ। পানি প্রবাহ চালু রাখতে একাধিকবার বড়াল নদী খনন করা হলেও কোনো সুফল মেলেনি। জয়রামপুর ব্রিজ করে দেওয়ার পর থেকে সব শেষ, পানি তো দেন, যতটুকু কাটে ততটুকুই নদীর ভরাট হয়ে যায়। তার কারণে পার্শ্বে মাটিগুলো পার্শ্বেই রাখা হয়, তার জন্য ওই পার্শ্বের মাটিগুলো আবার সেটা নদী ভরাট হয়ে যায়। যখন আসলে এই স্লুইস গেট এখানে স্থাপন করা হয়েছে, এই স্লুইস গেট স্থাপন করার পর থেকে আসলে এই বড়াল নদী তখন থেকে আসলে তার মৃতপ্রায় অবস্থার মধ্যে চলে গেছে। পদ্মায় পানি না থাকায় মরে যাচ্ছে বড়াল, নদীর বুকে চাষ হচ্ছে ফসলের, যা পরিবেশ ও প্রতিবেশের উপর প্রভাব ফেলছে। পদ্মা পুনরায় একবারে দখল হয়ে গেছে, পদ্মার বাঁধ দখল হয়ে গেছে, পদ্মাকে একবারে ছোট হয়ে গেছে, আর যার কারণেই পদ্মা মৃত। ক্রোকোডাইল, ঘড়িয়াল বলা হয়, সে ঘড়িয়াল নাই, আরও অনেক মাছ নাই, অনেক ভালো ভালো মাছও নাই, কারণ পানি থাকলে তো এসব, এটা জলজ প্রাণী। তো যাই হোক, এই অবস্থা। তো আমাদের এই যে নদী নির্ভর জীবন ব্যবস্থা, এর একটা মহা বিপর্যয় হয়ে গেছে। বড়ালের পানি প্রবাহ নিয়ন্ত্রণে 1985 সালে নির্মাণ করা হয় স্লুইস গেট। সোমবার বড়ালের উৎসমুখ পরিদর্শন করে পরিবেশ উপদেষ্টা জানালেন, অপসারণ করা হবে এসব স্লুইস গেট। যে পানি উন্নয়ন বোর্ডকে তাদের থেকে আমি একটা সম্পূর্ণ কর্মপরিকল্পনা চাইব, যে এই 4 ঘাটের স্লুইস গেটটা সরিয়ে কতটুকুন জায়গা আমার খনন করতে হবে, আর নিচের দিকে আটঘরিয়ার ওই দিক থেকে আমার 18 কিলোমিটার যেটুকুন ভরাট হয়ে গেছে ওইটুকুন খননের সহজ উপায়। ফারাক্কা চুক্তি যথাসময়ে করা হবে জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, দেশে বালু ও ভূমিদস্যুতা নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের 10 দফা নির্দেশনা দেওয়া হয়েছে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।